সিন নদীর উপরে সেতু পার হলো রাউল। মনটা খুশিতে ভরা। নিজের মনেই সে গানের কলি ভাঁজছিল। ফরাসি যুবক রাউল বয়সে তরুণ। ওকে দেখতে বেশ সুন্দর। সুন্দর মুখে ছোট সাইজের বাহারি কালো গোঁপটি চমৎকার মানিয়েছে। চাকরিটাও তার ভালো। রাউল একজন ইঞ্জিনিয়ার। কার্দনে এলো রাউল। ঢুকলো 17 নম্বর বাড়িতে। সুপ্রভাত। রাউল বোধহয় সেটা লক্ষ্যই করল না। সে হাসি মুখেই সুপ্রভাত জানালো। রাউলের গন্তব্যস্থল 4 তলার একটি ফ্ল্যাট। খুশি মনেই সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো সে। একটু পরে ফ্ল্যাটের সামনে এসে পড়ল। কলিং বেলের সুইচ টিপে দরজা খুলবার অপেক্ষায় দাঁড়িয়ে রইল রাউল। গলায় আবার গানের সুরটা এসে গেল। আপন মনেই গুনগুন করে একটা কলি গাইতে লাগলো সে। আজ সকালে মনের মধ্যে যেন খুশির জোয়ার এসে গিয়েছে। ফ্ল্যাটের দরজা খুলে দিল একজন বৃদ্ধ ফরাসি পুরুষ। রাউলকে দেখে তার বলিরেখাঙ্কিত মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। সুপ্রভাত মশাই। সুপ্রভাত এডওয়ার্ড। হাসি মুখে রাউল উত্তর দিল। বৈঠকখানায় একটু বসুন, আমি ম্যাডামকে খবর দিচ্ছি। উনি একটু পরে এসেই আপনার সঙ্গে দেখা করবেন। ম্যাডাম কি ব্যস্ত আছেন? কি করছেন তিনি? তিনি একটু বিশ্রাম করছেন। বিশ্রাম করছেন এখন? একটু অবাক হয়ে রাউল প্রশ্ন করল, ম্যাডামের কি শরীর খারাপ হয়েছে? খারাপ হবে না তো কি, ম্যাডামের শরীর তো খারাপ হবেই। এরকম বারবার চক্রে বসতে হলে কারোর শরীর কি ভালো থাকে? আমরা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছি। আমি তো বলবো আমরা শয়তানের সঙ্গে কাজ করছি। দেখছেন না ম্যাডাম দিন দিন কেমন রোগা আর ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ওর শরীরটা রক্ত শূন্য হয়ে যাচ্ছে। আজকাল আবার শুরু হয়েছে মাথা ধরা। মাথার যন্ত্রণায় অনেক সময় তো বিছানায় শুয়ে থাকেন। রাগ করছো কেন এডওয়ার্ড? ওর কাঁধে হাত দিয়ে মিষ্টি গলায় রাউল বলল, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। এর মধ্যে শয়তানের কোনো ব্যাপারই নেই। অনর্থক শয়তান বেচারাকে নিয়ে টানাটানি করছো কেন? রাউলের কথায় আশ্বস্ত হতে পারল না এডওয়ার্ড। আপন মনে নিচু গলায় সে বলতে লাগলো, এসব শয়তানি কাণ্ড কারখানা আমার মোটেই পছন্দ হয় না। ম্যাডামের শরীরের দিকে তাকিয়ে একবার দেখুন, দেখুন দিনের পর দিন কি হাল হচ্ছে। আর আমরা ইহ জগতের মানুষ, পরলোকের আত্মাদের নিয়ে মাথা ঘামাবার দরকার কি আমাদের? আমাদের এটুকু জানলেই হলো যে ভালো আত্মারা স্বর্গে যান আর খারাপ আত্মাদের যেতে হয় নরকে। পাপীরা তাদের পাপ অনুযায়ী শাস্তি পায় নরকে। পরলোক সম্পর্কে তোমার চিন্তা ভাবনা দেখছি একেবারে জটিলতা মুক্ত। এ সম্পর্কে তোমার হিসেব নিকেশ দেখছি খুবই সহজ। আপনাদের বিয়ের পর আর প্রেতাত্মা নিয়ে এসব চক্র করবেন না তো মশাই? আরে না না। এডওয়ার্ডের দিকে তাকিয়ে রাউল হাসল। সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। তুমি ম্যাডামকে খুব ভালোবাসো, তাই না এডওয়ার্ড? হ্যাঁ। ম্যাডামও তোমাকে খুব বিশ্বাস করেন। আমার তো তাই মনে হয়। তোমার কোনো চিন্তা নেই এডওয়ার্ড। বিয়েটা একবার হয়ে যাক, তারপরে সব প্রেতাত্মা আর পরলোকের কারবার একেবারে তুলে দেব। আমার স্ত্রীকে আর এসব অপ্রাকৃতিক ব্যাপার নিয়ে মোটেই মাথা ঘামাতে দেব না। এই নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না তাকে। এডওয়ার্ডের বলিরেখা ভরা মুখখানা হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি সত্যি এটা ঠিক করে ফেলেছেন মশাই? হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফেলল এডওয়ার্ড।
বৃদ্ধ পরিচারক সত্যি সত্যি তার তরুণী ম্যাডামকে ভালোবাসে। চাপা গলায় অনেকটা স্বগত ভাষণের মতো রাহুল বলতে লাগলো, সত্যি সিমনের মধ্যে একটা অদ্ভুত, একটা আশ্চর্য ক্ষমতা রয়েছে, আর সে অলৌকিক ক্ষমতা ও প্রয়োগ করছে বারবার। কিন্তু আর নয়, এবার এই ব্যাপারে ইতি টানা উচিত। আমি সিমনকে ভালোবাসি, আমি কি আর ওর অবস্থা লক্ষ্য করিনি? তুমি ঠিক কথাই বলেছ। তোমার মাদাম যে দিন দিন রোগা আর ফ্যাকাশে হয়ে যাচ্ছেন তা আমার নজর এড়ায়নি। সবই জানি আমি। জানি একজন মিডিয়ামের দেহ এবং মনের ওপর কি প্রচন্ড চাপ পড়ে। সেই দারুণ স্নায়বিক চাপ সহ্য করা খুবই শক্ত। একটা কথা তোমাকে স্বীকার করতেই হবে, তোমার মাদাম প্যারিস শহরের সবচেয়ে শক্তিশালী মিডিয়াম। কিন্তু না, কেবল প্যারিস শহর বলছি কেন, সারা ফরাসি দেশে ক্ষমতার দিক দিয়ে মাদামের সমতুল্য মিডিয়াম আর নেই। পৃথিবীর বিভিন্ন দেশের লোক তোমার মাদামের কাছে আসে, তাদেরও ধারণা এই মিডিয়ামের কাছে কোনো ভণ্ডামি বা জালিয়াতি নেই। এখানে এলে তারা ঠকবেন না। ঠকবে ম্যাডামের কাছে? আমার ম্যাডামের মতো সৎ মেয়ে আমি খুব কম দেখেছি। উনি শত চেষ্টা করলেও কাউকে ঠকাতে পারবেন না, এমনকি একটা হাবাগোবা বাচ্চাও ঠকবে না তার কাছে। ঠিকই বলেছ তুমি। এক এক সময় মনে হয় তোমার ম্যাডাম যেন এই পৃথিবীর কেউ নয়, ও যেন নেমে এসেছে স্বর্গের নন্দনকানন থেকে, মর্তলোকে নিয়ে এসেছে স্বর্গলোকের অমৃত বার্তা। এডওয়ার্ড খুশি ভরা মুখে তাকিয়ে রইল রাহুলের দিকে। আচ্ছা এডওয়ার্ড, তোমার ম্যাডামকে তো আর মিডিয়ামের কাজ করতে হবে না, এরপর থেকে তো তিনি মনের সুখে ঘরকন্যা করবেন। এই খবর শুনে তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছ। এডওয়ার্ড হঠাৎ গম্ভীর হয়ে গেল। রাহুল ভেবেছিল খবরটা শুনে বৃদ্ধ খুবই খুশি হবে, কিন্তু ও হঠাৎ গম্ভীর হয়ে গেল কেন? কি ব্যাপার এডওয়ার্ড? ভাবছি একটা কথা। কি কথা? মশাই, আপনি তো বলছেন ম্যাডাম প্রেতাত্মাদের সঙ্গে কাজ কারবার ছেড়ে দেবেন, কিন্তু প্রশ্ন হলো প্রেতাত্মারা যদি ম্যাডামকে ছেড়ে না দেয়? তার অর্থ? মানে প্রেতাত্মারা যদি না ছাড়ে? কি বলতে চাইছো তুমি? একটু অসহিষ্ণু স্বরেই রাহুল প্রশ্ন করলো। ব্যাপারটা কি জানেন মশাই, বড়লোকের বাসিন্দাদের নিয়ে বেশি কারবার করলে অনেক সময় তাঁরা আর মিডিয়ামকে ছাড়তে চায় না। আমার ভয় তো সেখানে। আমার তো ধারণা ছিল তোমার মধ্যে কোনো কুসংস্কার নেই। হয়তো কুসংস্কার আমার মধ্যে নেই মশাই, তবে তবে কি? তোমার বক্তব্যটা গুছিয়ে বলো। আমি যা বলতে চাইছি তা ঠিক গুছিয়ে বলতে পারবো না মশাই। আগে ভাবতাম মিডিয়াম হলো ধূর্ত এবং প্রতারক। প্রিয়জনের বিয়োগে ব্যথাতুর মানুষদের তারা নানা কৌশলে ঠকায়, কিন্তু ম্যাডামকে দেখে বুঝেছি যে আমার ধারণা পুরোপুরি সত্য নয়। আমার ম্যাডাম সহজ সরল মানুষ, উনি অত্যন্ত সৎ। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চাপা শঙ্কা বিহ্বল গলায় এডওয়ার্ড বলল, এখানে যা ঘটছে তার মধ্যে কোনো কৌশল বা চাতুরি নেই। যা দেখা যায় তা সত্যি সত্যিই ঘটে। আর আর আর- আর এই জন্যই তো আমার ভয় হয়, খুব ভয় হয় মশাই। মশাই, এসব কাজ করা মোটেই উচিত নয়। এ জগৎ আর পরজগতের মধ্যে সম্পর্ক স্থাপন প্রকৃতির বিধান নয়। আমরা 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 প্রকৃতির বিরুদ্ধে কাজ করছি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। এই অস্বাভাবিক কাজের জন্য একদিন চরম মূল্য দিতেই হবে মশাই, আপনি দেখবেন, দিতেই হবে। এডওয়ার্ডের দু কাঁধে হাত রেখে রাহুল তাকে আশ্বস্ত করবার চেষ্টা করল। স্থির হও এডওয়ার্ড, কেন ঘাবড়ে যাচ্ছ? শোনো, তোমাকে একটা সুসংবাদ দিই।
আজকেই আমার শেষ প্রেত বৈঠক। এরপর আর পরলোক বা ভূত প্রেত নিয়ে আমরা মাথা ঘামাবো না। আতঙ্ক ভরা গলায় এডওয়ার্ড প্রশ্ন করল, হ্যাঁ, আর এটাই শেষ বৈঠক। আজকেও আবার একটা বৈঠক আছে? এডওয়ার্ড যে অসন্তুষ্ট হয়েছে ওর মুখের ভাবে তা স্পষ্ট বোঝা গেল। মাথা নেড়েও বলল, কিন্তু ম্যাডাম বোধহয় আজ চক্রে বসতে পারবেন না। কেন? রাহুলের কণ্ঠে স্পষ্ট অসন্তোষের সুর। ম্যাডাম অসুস্থ, মাথায় যন্ত্রণায় তিনি কষ্ট পাচ্ছেন। আজ চক্রে বসলে তিনি আরো অসুস্থ হয়ে পড়তে পারেন। কিন্তু আমরা যে কথা দিয়েছি, শুধু তাই নয়, আগাম টাকা পর্যন্ত নিয়েছি। তাতে কি, জানিয়ে দিন মিডিয়াম অসুস্থ, আজ তিনি চক্রে বসতে পারবেন না। ওদের কথার মাঝখানে দরজা খুলে ঘরে ঢুকলো এক সুতনুকা নারী। দীর্ঘ কায়া, গৌরবর্ণা, ক্ষীণ দেহে কমনীয়তা আর লাবণ্যের অভাব নেই। মেয়েটির মুখখানা মহান শিল্পী বতিচেলির আঁকা ম্যাডনের ছবির মতো। রাহুল, ডিয়ার। সিমন? রাহুলের কণ্ঠে আবেগ। নিজে দুহাত বাড়িয়ে রাহুল সিমনের দীর্ঘ শুভ্র হাত দুখানি ধরল, তারপর দুবার চুমু খেল সেই সুন্দর হাত দুখানিতে। সুতনুকা নারী আবেগ ভরে মৃদুস্বরে বলতে লাগলো, রাহুল, মাই ডিয়ার। রাহুল আবার ওর সাদা হাত দুখানিতে চুমু খেল, তারপর ব্যগ্রভাবে তার দিকে তাকিয়ে উৎকণ্ঠিত স্বরে বলল, সিমন, তোমার চেহারাটা বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে। তোমার নাকি মাথায় যন্ত্রণা? বললো তুমি বিশ্রাম করছো। তোমার কি শরীর খারাপ হয়েছে? তুমি কি অসুস্থ? না, না, ঠিক অসুস্থ নই। সিমনের হাত ধরে সোফার দিকে এগোলো রাহুল। ওকে সোফায় বসালো, নিজে বসলো ওর পাশে। তাহলে বলো, কি হয়েছে তোমার? না, সে কথা শুনলে তুমি আমাকে বোকা মনে করবে। আমি আমি তোমাকে বোকা মনে করব? কিছুতেই নয়, কখনোই নয়। এই কথা তুমি ভাবলে কি করে সিমন? রাহুলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল সিমন। কয়েক মুহূর্ত স্থির হয়ে বসে রইল, ওর দৃষ্টি মেঝের কার্পেটের দিকে। তারপর নিচু গলায় দ্রুত বলে ফেলল, আমি ভয় পেয়েছি, বড্ড ভয় পেয়েছি রাহুল। কয়েক মুহূর্ত অপেক্ষা করলো রাহুল। ভাবল সিমন হয়তো আরো কিছু বলবে, কিন্তু যখন দেখলো মেয়েটি আর কিছু বলছে না, তখন তাকে কিছুটা সাহস আর উৎসাহ দেবার জন্য বলল, ভয়? কিসের জন্য ভয়? কাকে ভয়? জানি না, তবে তবে ভয় পেয়েছি। কিন্তু কেন? বিস্ময়ে বিমূঢ় দৃষ্টিতে রাহুল তাকালো সিমনের দিকে। রাহুলের প্রশ্নের উত্তর এলো সঙ্গে সঙ্গেই। তার দিকে তাকিয়ে সিমন বলল, জানি তুমি অবাক হবে, কিন্তু আমি যে ভয় পেয়েছি তার মধ্যে এক বিন্দু মিথ্যে নেই। কিসের ভয়, কেন ভয়, কাকে ভয়, এসব আমি কিচ্ছু জানি না। সবসময় এক অজানা আতঙ্ক ও কালো মেঘের মতো আমার মনের আকাশকে ছেয়ে ফেলেছে। মনে হয় আমার জীবনে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। মাথায় অসহ্য যন্ত্রণা, তারপর তার উপরে অজানা আতঙ্ক। রাহুল, আমি বোধহয় পাগল হয়ে যাব। শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল সিমন। নরম হাতে তাকে জড়িয়ে ধরল রাহুল। না ডার্লিং,
এভাবে হাল ছাড়ছ কেন? এমন করে ভেঙে পড়লে তো চলবে না। তোমার কি হয়েছে তা আমি বুঝতে পারছি। তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছ। অতি পরিশ্রমের ফলেই এসেছে এই ক্লান্তি। মিডিয়ামের জীবনে এরকম ক্লান্তি আসতেই পারে। তোমার এখন যা দরকার তা হলো বিশ্রাম, পরিপূর্ণ বিশ্রাম, আর সেই সঙ্গে চাই মানসিক শান্তি। সিমনের মুখে ফুটে উঠল কৃতজ্ঞতার ছাপ। রাহুলের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে সে বলল, তুমি ঠিক কথাই বলেছ রাহুল। এখন আমার দরকার পরিপূর্ণ বিশ্রাম আর শান্তি। চোখ বুজে রাহুলের বাহুমূলে মাথা রাখল সিমন। নিজের দেহটাকে এলিয়ে দিল রাহুলের হাতের উপর। আমি তোমার উপর এমনি করে নির্ভর করতে চাই, একটুখানি সুখ। আমার চাহিদাটা খুব বেশি নয় রাহুল। তাকে আরো কাছে টেনে নিল রাহুল। সিমনের চোখ দুটি তখনও বন্ধ। তার বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘ নিঃশ্বাস। রাহুল ডিয়ার, তুমি আমাকে জড়িয়ে ধরলে আমি সব কথা ভুলে যাই কি ধরনের জীবন আমাকে কাটাতে হচ্ছে। মিডিয়ামের জীবন বড় দুর্বিষহ, বড় বড় ভয়ঙ্কর। কিন্তু তোমার আলিঙ্গনে বাঁধা পড়লে এই শঙ্কাতুর জীবনের কথাও আমি ভুলে যাই। তখন নিজের নিরাপত্তা সম্বন্ধে আমার মনে আর কোনো সংশয় থাকে না। তুমি তো অনেকটাই জানো রাহুল, কিন্তু তাহলেও বলবো মিডিয়ামের জীবনের সবকিছু তুমি জানো না। রাহুলের মনে হলো তার আলিঙ্গনে বাঁধা সিমনের শরীরটা যেন ক্রমেই শক্ত হয়ে উঠছে। একটা আড়ষ্টতা যেন আচ্ছন্ন করে ফেলছে তার সুন্দর দেহলতাটিকে। চোখ খুলল সিমন। শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আপন মনেই সে বলতে লাগলো, ছোট একখানা অন্ধকার ঘর, তার মধ্যে আমি বসে থাকি, অপেক্ষা করি। আমার চারপাশে পুঞ্জ পুঞ্জ অন্ধকার, বড় বড় ভয়ঙ্কর নিরঞ্জন অন্ধকার। এই অন্ধকারের মধ্যে রয়েছে কেবল শূন্যতা আর শূন্যতা। স্বেচ্ছায় এই অন্ধকার রাজ্যে নিজেকে ছেড়ে দিই। আমার চারপাশে অন্ধকার যেন জমাট বেঁধে আর ঘন হয়ে ওঠে। সেই অন্ধকারে অপেক্ষা করতে করতে আমার চেতনার উপরে ধীরে ধীরে নেমে আসে অন্ধকার। আমি অচেতন হয়ে পড়ি। তারপর যা ঘটে তার কিছুই জানতে পারি না আমি। আমার কোনো অনুভূতি পর্যন্ত থাকে না। শেষ পর্যন্ত ধীরে ধীরে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে ফিরে আসে আমার চেতনা। মনে হয় দীর্ঘ ঘুমের পর আমি যেন জেগে উঠলাম। তারপর এক অপরিসীম ক্লান্তিতে আমার সমস্ত দেহ মন যেন আচ্ছন্ন হয়ে পড়ে। আমি জানি। নিজের হাত দিয়ে সিমনের হাত দুটো চেপে ধরে রাহুল বলল, তোমার তুলনা নেই সিমন। তুমি অনন্য। তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিডিয়াম। এ ব্যাপারে তোমার শ্রেষ্ঠত্ব সবাই স্বীকার করতে বাধ্য। একটু হেসে নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ল সিমন। তুমি মাথা নাড়লে কি হবে? আমি সত্যি কথাই বলছি। এই দেখো। পকেট থেকে দুখানা চিঠি বের করলো রাহুল। এই যে, এই চিঠিখানা এসেছে অধ্যাপক রুশের কাছ থেকে, আর এই চিঠিখানা লিখেছেন ডক্টর জেনির। দুজনে একটা অনুরোধ করেছেন। দুজনেই অনুরোধ করেছেন তুমি যেন মাঝে মাঝে মিডিয়াম হিসেবে তাদের প্রেত চক্রে অংশগ্রহণ করো।
সোফা ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালো সিমন। না না না, মোটেই না, কখনো করবো না, কখনো করবো না ও কাজ আমি। অবাক হয়ে সিমনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাহুল। ভয়ে উত্তেজনায় সিমন কাঁপছে, ওকে দেখাচ্ছে কোণঠাসা প্রাণীর মতো। সোফা থেকে উঠে ওর হাত ধরল রাহুল, যেন সাহস দিতে চাইল ওকে। তারপর আশ্বস্ত করবার সুরে বলল, হ্যাঁ, ওসব প্রেত চক্রের ব্যাপার শেষ হয়েই গিয়েছে। তোমাকে নিয়ে আমার খুব অহংকার সিমন, তাই চিঠি দুখানা দেখালাম। সন্দেহের দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো সিমন, বলল, তাহলে এটাই ধরে নিচ্ছি যে তুমি আর কখনো আমাকে প্রেত চক্রে বসতে বলবে না। তবে তবে কি? মানে এসব বিখ্যাত লোকেদের জন্য তুমি যদি স্বেচ্ছায় মাঝে মাঝে বসতে রাজি হও তবে। না না, মোটেই না, আর কখনো চক্রে বসবো না আমি। উত্তেজিতভাবে রাহুলকে বাধা দিল সিমন। চক্রে বসার মধ্যে বিপদ আছে, আমি বলছি, সে বিপদ বড় ভয়ঙ্কর। দু হাতে নিজের কপাল টিপে ধরল সিমন, দাঁড়ালো গিয়ে জানলার কাছে। রাহুলের দিকে মুখ ফিরিয়ে অনুনয়ের সুরে বলল, কথা দাও, কথা দাও, আর কখনো আমাকে চক্রে বসতে বলবে না। রাহুল এগিয়ে গেল ওর দিকে। সিমনের দু কাঁধের উপর নিজের হাত দুখানা রেখে কোমল কণ্ঠে বলল, সিমন ডার্লিং, কথা দিচ্ছি, আজ রাতের পর আর কোনো দিন তোমায় প্রেত চক্রে বসতে বলবো না। আজ? হ্যাঁ, আজকেই তো মাদাম এক্সের আসবার কথা। আমি তো একদম ভুলেই গিয়েছিলাম তার কথা। ঘড়ির দিকে তাকালো রাহুল, বলল, মাদাম এক্সের আসবার সময় হয়ে গিয়েছে, এখন যে কোনো মুহূর্তে তিনি এসে যেতে পারেন। কিন্তু সিমন, তোমার শরীর যদি সুস্থ না থাকে। মাদাম এক্স? রাহুলের কথা যেন শুনতেই পেল না সিমন। সে তখন নিজের চিন্তাতেই ডুবে গিয়েছে। সত্যি বলছি রাহুল, বড় অদ্ভুত মহিলা আমি। ওকে দেখলে আমার ভয় হয়, বড় ভয় হয়। সিমন! রাহুলের গলায় ভৎসনা সুর বেজে উঠল। শিশুটা ধরতে পারল সিমন। রাহুলের দিকে তাকিয়ে সে বলতে লাগলো, জানি রাহুল, তুমি অন্য ফরাসিদের মতো। তোমার কাছে মা হলো অত্যন্ত পবিত্র। সন্তানহারা শোকাকুলা মা সম্পর্কে এরকম ধারণা পোষণ করা যে উচিত নয়, তা আমি ভালো করেই জানি। এটা আমার নির্বুদ্ধিতা, নিষ্ঠুরতাও বলতে পারো। কিন্তু রাহুল, আমি তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। ভদ্রমহিলা এত মোটা, ওর গায়ের রংটা কেমন অদ্ভুত রকমের তামাটে, তার উপর আবার মহিলার হাত দুখানা। হাত দুটো লক্ষ্য করে দেখেছো? কি বিরাট, কি বলিষ্ঠ হাত দুখানা, ঠিক যেন পুরুষের মতো। ও কি ভয়ানক! কেঁপে উঠল সিমন, চোখ বুঝল। কাঁধের উপর থেকে নিজের হাত সরিয়ে নিল রাহুল। তারপর ঠান্ডা গলায় বলল, তোমাকে ঠিক বুঝে উঠতে পারছি না সিমন। আচ্ছা, তুমি একটি মেয়ে, আর একজন মেয়ের প্রতি তোমার সহানুভূতি এবং সমবেদনা থাকা উচিত। ভদ্রমহিলার সদ্য সন্তানহারা হয়েছেন, মেয়েটিই ছিল ওর একমাত্র সন্তান। সন্তানহারা শোকাকুল মায়ের উপর তোমার দয়া হয় না? হওয়া তো উচিত। অস্থির হয়ে উঠল সিমন। অস্থিরভাবে অঙ্গভঙ্গি করে সে বলল, তুমি কিছুই বুঝতে পারছো না রাহুল।
মনের এই আতঙ্কর অনুভূতি কারো চাওয়া না চাওয়ার উপর নির্ভর করে না। মাদাম এক্সকে যখন প্রথম দেখলাম তখন এই আতঙ্কের অনুভূতি আমার মনকে ছেয়ে ফেললো। তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না রাহুল, তুমি বুঝতে চাইছো না। মাদাম এক্সকে দেখলে আমি আঁতকে উঠি, দারুণ ভয়ে আমার মনটা কুঁকড়ে যায়। তোমার বোধহয় মনে আছে তার হয়ে প্রেত চক্রে বসতে আমি ইতস্তত করেছিলাম, রাজি হয়েছিলাম অনেক পরে। আমার ধারণা হয়েছিল তার জন্য আমার ভয়ঙ্কর কোনো অমঙ্গল হবে, যেমন করেই হোক তিনি জীবনে মহা বিপদকে আবাহন করে আনছেন। আসলে ব্যাপারটা হয়েছিল ঠিক উল্টো। মাদাম এক্সের জন্য তুমি যে কটা প্রেত চক্রে বসেছো তার সব কটাই খুব সফল হয়েছে। ছোট্ট অ্যামেলির বিদেহী আত্মা খুব সহজেই তোমার উপর প্রভাব বিস্তার করতে পেরেছিল। শেষ বৈঠকের সময় যদি অধ্যাপক রোজ উপস্থিত থাকতেন তবে খুব ভালো হতো। দেহ ধারণের কথা বলছো? ব্যাপারটা একটু ভালো করে বলো রাহুল। তুমি তো জানো আমি যখন আবিষ্ট অবস্থায় থাকি তখন বাইরের জগৎ সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞান থাকি। এই রূপ ধারণের ব্যাপারগুলো কি সত্যি হয়? হ্যাঁ, খুব সুন্দর হয়। প্রথম দিকের কয়েকটা প্রেত চক্রে অ্যামেলিয়াকে দেখা যাচ্ছিল একটা অস্পষ্ট কুয়াশার বৃত্তের মধ্যে। তাতে ঠিক পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু শেষবারে যা হলো তা একেবারে অকল্পনীয়। কি হলো শেষবারে? সিমনের স্বরে একই সঙ্গে উৎকণ্ঠা আর কৌতূহল। ধীর গলায় রাহুল বলল, শেষবারে বাচ্চাটা একেবারে রক্ত মাংসের শরীর নিয়ে এসেছিল। দেখে মনে হচ্ছিল শিশুটি যেন সত্যিই জীবন্ত। আমি তাকে স্পর্শ পর্যন্ত করে দেখেছিলাম, কিন্তু দেখলাম তাতে তোমার খুব কষ্ট হয়। মাদাম এক্সও বাচ্চাকে স্পর্শ করবার জন্য উৎসুক হয়ে উঠেছিলেন, কিন্তু আমি তাকে স্পর্শ করতে দেয়নি, কারণ আমার মনে হয়েছিল যে প্রয়াত সন্তানকে স্পর্শ করবার সুযোগ পেলে সন্তান হারা জননীর ধৈর্যের বাঁধ হয়তো ভেঙে যেতে পারে। তার ফলে নিজের অজ্ঞাতসারেই হয়তো তিনি তোমার কোনো মারাত্মক ক্ষতি করে ফেলতে পারেন। জানালার দিকে মুখ ফেরালো সিমন। কিছুক্ষণ তাকিয়ে রইল বাইরের দিকে, তারপর নিস্তেজ গলায় বলল, যখন জ্ঞান হলো তখন আমি বড় ক্লান্ত, দেহ মনে তখন আমি খুবই দুর্বল হয়ে পড়েছি। কিন্তু রাহুল, এসব কাজ কি ঠিক হচ্ছে? আমরা কোনো অন্যায় কাজ করছি না তো? গম্ভীরভাবে রাহুল বলল, আমি কি বিশ্বাস করি জানো, অজানাকে নিয়ে নাড়াচাড়া করবার মধ্যে সব সময় বিপদের সম্ভাবনা থাকে। কিছু কাজের পিছনের উদ্দেশ্যটা যদি ভালো হয় তবে বিজ্ঞানের স্বার্থে এটুকু বিপদের ঝুঁকি নেওয়াটা আমি সঙ্গত বলেই মনে করি। মহৎ উদ্দেশ্য সাধনের জন্য বিজ্ঞানের স্বার্থে বহু লোক জীবনকে তুচ্ছ জ্ঞান করে প্রাণ দিয়েছে। যুগ যুগ ধরে এটা চলে আসছে। এক যুগের মানুষ প্রাণ বিসর্জন দিয়ে অনুপ্রাণিত করে গিয়েছে পরের যুগের মানুষদের। তুমি যে প্রেত চক্রে বসছো তা বিজ্ঞানের জন্যই বসছো। জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করার কাজে তোমার প্রচুর অবদান রয়েছে। দীর্ঘদিন এ কাজ করবার ফলে আজ তুমি দুর্বল হয়ে পড়েছ। এবার তোমার কাজে ইতি টানা হবে। আজ কি তোমার শেষ প্রেত চক্র? রাহুলের দিকে তাকালো সিমন, একটুখানি হাসলো। স্নেহের হাসি বলেই মনে হলো তার। এতক্ষণে তার উত্তেজনা বোধহয় কেটে গিয়েছে, ফিরে এসেছে আগেকার স্বাভাবিক স্থিরতা। মাদাম এক্সের আসবার সময় পার হয়ে গিয়েছে, উনি তো দেরি করেন না। হয়তো আজকে আর আসবেন না উনি, বোধহয় তাই। আমার কিন্তু মনে হয় উনি ঠিকই এসে যাবেন। তোমার ঘড়িটা বোধহয় ঠিক সময় দিচ্ছে না, হয়তো সঠিক সময় থেকে এগিয়ে রয়েছে।
ওর হাতে ছিল একটা ছোট চিনে মাটির ফুলদানি। হঠাৎ সেটা পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে গেল। চমকে সেদিকে ফিরে তাকালো সিমন। দেখেছ, আমার মধ্যে আর আমি নেই। আচ্ছা রাহুল, আমি যদি মাদাম এক্সকে এই কথা বলি যে আজ চক্রে বসা আমার পক্ষে সম্ভবপর নয়, তবে তা কি খুব কাপুরুষতার কাজ হবে? রাহুলের চোখে ফুটে উঠল একই সঙ্গে বিস্ময় এবং বেদনা বোধ। তা দেখে সিমনের মুখখানা লাল হয়ে উঠল। ধীর গলায় রাহুল বলল, তুমি কিন্তু কথা দিয়েছিলে সিমন। পিছিয়ে গেল সিমন, তার পিঠ দেওয়াল স্পর্শ করল। এই কাজ থেকে আমাকে মুক্তি দাও রাহুল, আমি আর পারছি না, সত্যি পারছি না। রাহুলের চোখে ফুটে উঠল নরম ভৎসনার দৃষ্টি। সে দৃষ্টির সামনে সিমন আবার কুটিয়ে গেল। রাহুল বলতে লাগলো, টাকার জন্য আমি মোটেই ভাবছি না সিমন। অবশ্যই শেষ প্রেতচক্রের জন্য মাদাম এক্স যে টাকাটা দিতে চাইছেন তার অঙ্কটা বিরাট। তার কথা শেষ করতে না দিয়ে সিমন বলল, সবকিছু কি টাকা দিয়ে কেনা যায় রাহুল? নিশ্চয়ই যায় না। এ ব্যাপারে তোমার সঙ্গে আমি একমত। কিন্তু লক্ষ্মী সিমন, একটা কথা ভেবে দেখো, মনে করো তুমি সত্যিই অসুস্থ নও, কিন্তু সেক্ষেত্রেও কোনো ধনী মহিলার অনুরোধে চক্রে বসা বা না বসাটা সম্পূর্ণভাবে তোমার ইচ্ছাধীন। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। ভেবে দেখো, মাদাম এক্স একজন মা। এই মা সদ্য সদ্য তার একমাত্র সন্তানকে হারিয়েছেন। তিনি যদি শেষবারের মতো তার সন্তানকে দেখতে চান, তুমি তাকে দেখবার সুযোগ করে দেবে না? সন্তান হারা মাকে তুমি এটুকু দয়া দেখাবে না? গভীর হতাশায় সিমন নিজের দু হাতখানা ছুঁড়তে লাগলো। ও যে খুব বিচলিত হয়ে পড়েছে তার বলবার অপেক্ষা থাকে না। একটু আত্মস্থ হয়ে নিস্তেজ গলায়ও বলল, তোমার কথায় বড় কষ্ট পাচ্ছি রাহুল। হয়তো তুমি যা বলছো তাই ঠিক, তোমার কথা মতোই কাজ করব আমি। কিন্তু এবার বুঝেছি আমি কেন ভয় পাচ্ছি। আমার ভয়ের কারণ হলো ছোট্ট একটি শব্দ, আর সে শব্দটি হলো মা। সিমন, ঠিকই বলছি। জানো রাহুল, প্রকৃতির রাজ্যে কিছু আদিম মৌলিক প্রবৃত্তির অস্তিত্ব রয়েছে। অবশ্য সভ্যতার অগ্রগতির সঙ্গে তাদের অনেকগুলি নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু মাতৃত্ব, মায়ের প্রবৃত্তি কিন্তু আগের মতোই রয়েছে। এ নষ্ট হয়ে যায়নি, এর রূপও পাল্টায়নি। এ ব্যাপারে পশু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার কোনো তুলনা নেই এই পৃথিবীতে। এই ভালোবাসাকে আইনের বাঁধনে বাঁধা যায় না। এই ভালোবাসা নির্ভয়ে যে কোনো পরিস্থিতির সামনে দাঁড়াতে পারে। এই অন্ধ ভালোবাসা নিজের পথে দাঁড়ানো যে কোনো বাধাকে নির্মমভাবে, নৃশংসভাবে ধ্বংস করে দিতে পারে। আমার ভয় এই প্রচন্ড শক্তি সম্পন্ন মৌলিক প্রবৃত্তিটিকে। একটানা এতক্ষণ কথা বলে সিমন থামল। উত্তেজনায় ও ক্লান্তিতে ও হাঁপাচ্ছে। রাহুলের দিকে তাকিয়ে একটু হাসল, তারপর বলল, আজ আমি নিতান্ত নির্বোধের মতো কথা বলছি, আচরণ করছি, তাই না রাহুল? বুঝতে পেরেছি। দেহ মনে তুমি খুব ক্লান্ত। যাও, যতক্ষণ মাদাম এক্স না আসেন ততক্ষণ একটু বিশ্রাম করো। শোবার ঘরে গিয়ে একটু শুয়ে থাকো। বেশ।
রাহুলের দিকে তাকিয়ে একটু হেসে সিমন ঘর থেকে বেরিয়ে গেল। চিন্তায় ডুবে গেল রাহুল। তারপর বসবার ঘরের দরজা খুলে চলে এলো পাশের হল ঘরে। ছোট হল ঘরটা পার হয়ে এবার সে এলো পাশের আরেকখানা ঘরে। এই ঘরখানাও আগের ঘরখানারই মতো। ঘরের এক প্রান্তে রয়েছে একখানা ছোট মতো ঘর। ঘর না বলে তাকে কুঠুরি বলাই ভালো। কালো ভেলভেটের ভারী পর্দাগুলো এমনভাবে সাজানো রয়েছে যে ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে এই ছোট ঘরখানাকে ঢেকে ফেলা যায়। আবার প্রয়োজন হলে পর্দার আবরণ সহজেই সরিয়ে ফেলে ছোট কুঠুরিখানাকে লোকচক্ষুর সামনে আনা যায়। কুঠুরির সামনে দুখানা চেয়ার আর একখানা গোল টেবিল। টেবিলের উপরে রয়েছে একটা খঞ্জনি, একটা শিঙে, কয়েকখানা কাগজ আর পেন্সিল। মশাই, এই কিন্তু শেষ প্রেত চক্র। আজকের ব্যাপারটা ভালোই ভালো মিটে গেলে রক্ষে পাই। যাও দেখো গিয়ে কে এসেছেন। মনে হয় মাদাম এক্সি এসেছেন। চাপা শঙ্কা বিহ্বল গলায় এডওয়ার্ড বলল, ওই মহিলা তো গির্জায় গিয়ে সন্তানের আত্মার মঙ্গল কামনায় প্রার্থনা করতে পারেন। কলিং বেলটা আবার যেন আর্তনাদ করে উঠল। যাও দেখো গিয়ে কে এসেছেন, আদেশের সুরে রাহুল বলল। আপনি একটু বসুন, আমার ম্যাডামকে খবর দিচ্ছি যে আপনি এসেছেন। মাদাম এক্সের সঙ্গে করমর্দন করবার জন্য রাহুল এগিয়ে গেল। সিমন ঠিকই বলেছে, বিরাট চেহারা ভদ্রমহিলার, যেমন লম্বা তেমনই মোটা। ওর গায়ের রং অদ্ভুত রকমের তামাটে, হাত দুখানা সত্যিই পুরুষালী। ফরাসি দেশের প্রথা অনুযায়ী ওর পরনে ফরাসি দেশের কালো পোশাক। মহিলার কণ্ঠস্বরও অত্যন্ত গম্ভীর। আমার বোধ হয় আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, দেরি হলো, তবে বেশি নয়, মাত্র কয়েক মিনিট। ওহ, তাই বুঝি। করমর্দনের পর ভদ্রমহিলা হাত সরিয়ে নিচ্ছিলেন। হঠাৎ তিনি শক্তভাবে রাহুলের হাতটা চেপে ধরলেন। তা ম্যাডাম সিমান আজ চক্রে বুঝতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবেন, রাহুল দ্রুত উত্তর দিল। স্বস্তির নিঃশ্বাস ফেললেন মহিলা। মুখের কালো আবরণটার বাঁধন খুলতে খুলতে একখানা চেয়ারে বসে পড়লেন। মিস্টার রাহুল, আপনি কল্পনাও করতে পারবেন না যে এরকম প্রেত চক্র আমার মনে কতটা আনন্দের সৃষ্টি করে। আমি অবাক হয়ে যাই, আমার একমাত্র সন্তান এমিলি, সে আর আমার কাছে নেই, কিন্তু ম্যাডাম সিমান চক্রে বসলে আমি আমার ছোট্ট বাচ্চাকে দেখতে পাই, তার সঙ্গে কথা বলতে পারি। হয়তো সম্ভব হলে তাকে আমি স্পর্শ পর্যন্ত করতে পারি। না মাদাম এক্স, স্পর্শ করবার চেষ্টা মোটেই করবেন না। আমার স্পষ্ট নির্দেশ ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। করলে সাংঘাতিক বিপদ হতে পারে। আমার বিপদ হবে? না মাদাম, বিপদের সম্ভাবনা মিডিয়ামের। প্রেত চক্রে বিদেহী আত্মার দেহ ধারণের সময় যা ঘটে বিজ্ঞান তার ব্যাখ্যা দেবার চেষ্টা করেছে। খুঁটিনাটি বা জটিলতার মধ্যে না গিয়ে আমি সহজভাবে ব্যাপারটা বুঝিয়ে বলবার চেষ্টা করছি। আমার কথাগুলো আপনি মন দিয়ে শুনুন। বলুন। কোনো বিদেহী আত্মা যদি স্থূল দেহ ধারণ করতে চায়, তবে মিডিয়ামের দেহ থেকে তাকে দেহ ধারণের উপাদান গ্রহণ করতে হয়। নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রেত চক্রের সময় মিডিয়ামের মুখ থেকে সূক্ষ্ম ধোঁয়ার মতো বাষ্প বেরোয়।
এই বাষ্পই ধীরে ধীরে ঘনীভূত হয়ে প্রেতাত্মার নিখুঁত দেহের সৃষ্টি করে। মিডিয়ামের দেহ থেকে যে সূক্ষ্ম বাষ্প বেরিয়ে আসে তাকে বলে এক্টোপ্লাজম। যারা প্রেততত্ত্ব নিয়ে আলোচনা করেন তারা বলেন যে এই এক্টোপ্লাজম মিডিয়ামের দেহের অতি সূক্ষ্ম বস্তুকণা। অদূর ভবিষ্যতে হয়তো নানা পরীক্ষা নিরীক্ষা ও ওজনের সাহায্যে এই জিনিসটা প্রমাণ করা যাবে, কিন্তু সেক্ষেত্রেও বিপদের সম্ভাবনা রয়েছে। কারণ দেহধারী প্রেতাত্মাকে স্পর্শ করলেই মিডিয়ামের দেহে অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়। রূপধারী প্রেতাত্মাকে স্পর্শ করলে মিডিয়ামের ভয়ঙ্কর বিপদ হতে পারে, এমনকি এক্ষেত্রে মৃত্যু ঘটা অসম্ভব নয়। গম্ভীর মনোযোগের সঙ্গে মাদাম এক্স শুনছিলেন রাউলের কথা। তাহলে বুঝতেই পারছেন মাদাম, মিডিয়ামের গুরুত্ব কোথায়। মিডিয়ামের সাহায্য ছাড়া বিদেহী আত্মা দেহ ধারণই করতে পারে না। মিডিয়াম হলো ইহলোক আর পরলোকের মধ্যে সংযোগের সেতু। যে কোনো লোক মিডিয়াম হতে পারে না, কারণ সবার মধ্যে মিডিয়াম হবার জন্য প্রয়োজনীয় গুণগুলি নেই। দু একজনের মধ্যে এই দুর্লভ ক্ষমতা স্ফুরণ হয়। আশ্চর্য। আচ্ছা মিস্টার রাহুল, এমন দিন কি আসবে না যখন এই দেহ ধারণের ব্যাপারটা উন্নতির এমন স্তরে পৌঁছে যাবে যে দেহধারী আত্মা মিডিয়ামের দেহ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিতে পারবে? এই যে সাংঘাতিক কল্পনা মাদাম। হোক সাংঘাতিক, অসম্ভব তো নয়। হ্যাঁ, সম্পূর্ণ অসম্ভব। অন্তত এখনো পর্যন্ত যত দূর জানা গিয়েছে তার ভিত্তিতে বলা যায় এটা একেবারেই অসম্ভব। কিন্তু আজকের কথাই তো শেষ কথা নয়। আজকে যা অসম্ভব বলে মনে হচ্ছে, ভবিষ্যতে তো তা সম্ভব হয়ে উঠতেই পারে। এই কূট প্রশ্নের উত্তর আর রাহুলকে দিতে হলো না। সিমন ঘরে ঢুকল। ওকে অত্যন্ত ক্লান্ত এবং বিবর্ণ দেখাচ্ছে। তা হলেও ও যে অনেকটা সামলে উঠেছে তা বেশ বোঝা যাচ্ছে। সিমন এগিয়ে এসে মাদাম এক্সের সঙ্গে করমর্দন করল, কিন্তু এই হাত মেলাবার সময় সে যে শিউরে উঠল তার লক্ষ্য করল রাহুল। শুনে দুঃখিত হলাম যে আপনার শরীরটা নাকি ভালো নেই। ঠিক আছে, ও নিয়ে চিন্তা করবেন না। তা আজকে চক্রে বসতে পারবেন তো? নিশ্চয়ই পারবো। একটু রুক্ষ স্বরে সিমন বলল। ওর স্বরের রুক্ষতায় রাহুল তো বটেই, মাদাম এক্স পর্যন্ত যেন চমকে উঠলেন। দেরি করে লাভ কি, তাহলে কাজ শুরু করা যাক। এই কথা বলে সিমন ঢুকে পড়ল ছোট কুঠুরিখানার মধ্যে। বসল গিয়ে হাতলওয়ালা ইজি চেয়ারখানায়। আচমকা এক অজানা আতঙ্কের তুহিন শীতল স্রোত যেন বয়ে গেল রাহুলের মেরুদণ্ডের মধ্যে দিয়ে। আজকে তোমার শরীরটা ভালো নেই সিমন, আজ প্রেতচক্র বন্ধ থাক। আশা করি মাদাম এক্স কিছু মনে করবেন না। কি কথা মিস্টার? ঠিকই বলেছি আমি। অসুস্থ শরীর নিয়ে আজকে চক্রে না বসাই ভালো। কিন্তু মিস্টার, ম্যাডাম সিমন তো আমাকে কথা দিয়েছিলেন যে আজ আমার জন্য শেষবারের মতো উনি চক্রে বসবেন। মাদাম এক্সের কণ্ঠ থেকে একই সঙ্গে ক্রোধ আর ঘৃণা ছড়ে পড়ল। আমি কথা দিয়েছি, আর সে কথার খেলাপও আমি করব না। ঠান্ডা গলায় সিমন বলল। এই তো চাই। রাহুলের দিকে তাকিয়ে অদ্ভুত ধীর কণ্ঠে সিমন বলল, ভয় পাচ্ছ কেন রাহুল? ভয় পেও না। আমি তো শেষবারের মতো প্রেত চক্রে বসছি। ঈশ্বরকে ধন্যবাদ, এই আমার শেষবারের মতো কষ্ট পাওয়া। আর আর কখনো এই অসহ্য কষ্ট পেতে হবে না আমাকে। এই শেষ,
এই শেষ। সিমানের ইঙ্গিতে রাহুল কুঠুরির কালো ভারী পর্দাটা টেনে দিল। তারপর জানালার পর্দাগুলো টেনে দিতেই আধো আলো আধো ছায়ার পরিবেশ সৃষ্টি হলো ছোট ঘরখানার মধ্যে। মাদাম এক্সকে একখানা চেয়ারে বসবার ইঙ্গিত করে রাহুল অন্য চেয়ারখানায় বসল। আমাকে মাফ করবেন মিস্টার, আমি আপনার বা ম্যাডাম সিমানের সততাকে অবিশ্বাস করছি না। আমি জানি যে আপনারা দুজনেই অত্যন্ত সৎ, আর এই প্রেত চক্রের মধ্যেও যে কোনো জালিয়াতি নেই বা কারচুপি নেই তাও আমি জানি। কিন্তু তবুও আমি সম্পূর্ণ নিঃসন্দেহ হতে চাই, আর তার জন্যেই এই জিনিসটা আজ সঙ্গে করে নিয়ে এসেছি। এই কথা বলে নিজের হাত ব্যাগ থেকে একটা সরু অথচ শক্ত দড়ি বের করলেন মাদাম এক্স। মাদাম! রাহুল চিৎকার করে উঠল, এ তো অপমান, ভীষণ অপমান। না না, এ হলো নিছকই সাবধানতা। না না, এ হলো অপমান, মারাত্মক অপমান। আপনি আমাদের দুজনকে অপমান করছেন। মিস্টার রাহুল, আপনার আপত্তির কারণ কিন্তু আমি বুঝতে পারছি না। আপনাদের চক্রে যদি কোনো জালিয়াতি বা কারচুপি না থাকে তাহলে আপত্তি করছেন কেন? আপনাদের মধ্যে যদি কোনো ছলনা না থাকে তবে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। দারুণ ঘৃণায় রাহুলের মুখ বিকৃত হলো। তারপর একটা অবজ্ঞার হাসি ফুটে উঠল তার মুখে। মাদাম এক্সের দিকে তাকিয়ে বিদ্রুপ ভরা স্বরে সে বলতে লাগলো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মাদাম এক্স, এ ব্যাপারে আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই এখানে। বেশ তো, যদি আমার হাত পা দড়ি দিয়ে বাঁধলে খুশি হতে পারেন তবে বাঁধুন। রাহুল ভেবেছিল এই বিদ্রুপের পর মাদাম এক্স আর বাঁধাবাঁধির মধ্যে যাবেন না, কিন্তু তার ভাবনাটা যে একেবারেই ভুল তা বোঝা গেল সঙ্গে সঙ্গেই। মাদাম এক্স অবিচলিত স্বরে বললেন, ধন্যবাদ মিস্টার। তারপর তড়িটা হাতে নিয়ে এগিয়ে গেলেন রাহুলের দিকে। আচম্বিত পর্দার পিছন থেকে সিমানের তীব্র তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল, না না রাহুল, মাদাম এক্সের অপমানকর প্রস্তাবে কিছুতেই রাজি হও না। ম্যাডাম সিমান, আপনিও ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, স্বীকার করছি, আমি ভয় পেয়েছি। কি বলছো সিমন? মাদাম এক্স ভাবছেন আমরা তাকে ঠকাতে যাচ্ছি, আমরা জালিয়াত জোচ্চোর। আমাকে তো সম্পূর্ণ নিঃসন্দেহ হতেই হবে। কাজ শুরু করলেন মাদাম এক্স। রাহুলকে চেয়ারের সঙ্গে বাঁধলেন খুব শক্ত করে। মাদাম এক্সের বাঁধার কাজ শেষ হলো। কেমন, এবার খুশি হয়েছেন? মাদাম এক্স কোনো উত্তরই দিলেন না। তিনি যেন রাহুলের উপহাস গায়েই মাখলেন না। তিনি ঘরের দেওয়ালগুলি ভালো করে পরীক্ষা করলেন। হল ঘরে যাবার দরজাটায় তালা লাগিয়ে চাবিটা খুলে নিলেন। চাবিটা তিনি রাখলেন নিজের কাছেই। তারপর এগিয়ে এসে বসলেন চেয়ারে। হ্যাঁ, এবার আমি তৈরি। প্রেত চক্র শুরু হোক। যেরকম অদ্ভুত সুরে তিনি কথাগুলো বললেন তা লিখে বোঝানো যায় না। কিছুক্ষণ কেটে গেল। পর্দার পিছনে সিমানের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ ক্রমেই ভারী হয়ে উঠতে লাগলো। এক সময় সে শব্দ প্রবল হয়ে উঠল।
তারপর সে শব্দ থেমে গেল। কিছুক্ষণ সব নিস্তব্ধ। তারপর শোনা গেল একটা চাপা গো গো আওয়াজ। একটু পরে আবার নিস্তব্ধতা। আচমকা খঞ্জনিটা ঝনঝন আওয়াজে নিস্তব্ধতা ভেঙে গেল। টেবিল থেকে লাফিয়ে উঠে শিঙে পড়ে গেল ঘরের মেঝেতে। কোন অদৃশ্য শক্তি যেন ওটাকে ছুঁড়ে ফেলল। খলখল করে কে যেন হেসে উঠল। কুঠুরির ভারী পর্দাটা একটু সরে গেল। দেখা গেল মিডিয়াম সিমনকে। মিডিয়াম চেতনা হারিয়েছে। তার মাথাটা ঝুঁকে পড়েছে বুকের উপর। মিডিয়াম সিমনের মুখ থেকে বেরিয়ে আসছে হালকা কুয়াশা। মনে হচ্ছে যেন একটা সরু ফিতে বের হয়ে আসছে সিমনের ঈষৎ উন্মুক্ত মুখ থেকে। কুয়াশা ক্রমেই ঘন হতে লাগলো। মিডিয়ামের মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো পুঞ্জ পুঞ্জ বস্তুকণা। কণাগুলো অতি সূক্ষ্ম। কণাগুলির মধ্যে একটা আলোড়ন উঠেছে। সূক্ষ্ম কণাগুলো জমাট বাঁধছে, ঘনীভূত হচ্ছে, আকার নিচ্ছে। সে আকার একটি শিশুর, একটি বাচ্চা মেয়ের। এমিলি, এমিলি, আমার ছোট্ট এমিলি, আমার বাচ্চা, আমার বাচ্চা আসছে আমার সামনে। এমিলি, এমিলি, আমার বাচ্চা, আমার বাচ্চা। অস্পষ্ট মূর্তিটা ক্রমে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠতে লাগলো। প্রায় অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল রাহুল। এমন নিখুঁত দেহধারণ এর আগে কখনোই দেখা যায়নি। সত্যিকারে রক্ত মাংসে গড়া একটি জীবন্ত শিশু যেন এসে দাঁড়িয়েছে ওই ছোট্ট কুঠুরিখানার প্রবেশ পথে। শিশুর মতো কচি গলার ডাক শোনা গেল। আমার মেয়ে, আমার এমিলি সোনা, আমার এমিলি সোনা, আমার এমিলি। আসো, আসো এমিলি, এমিলি আয়, আসো, আসো, আসো মায়ের কাছে আসো। চিৎকার করে বলতে বলতে উত্তেজনায় চেয়ার ছেড়ে অর্ধেকটা উঠে পড়লেন মাদাম এক্স। সাবধান মাদাম, অত উত্তেজিত হবেন না। রাহুল চেঁচিয়ে উঠে সতর্ক করল। ইতস্তত করতে করতে বাচ্চা মেয়েটি এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। দুখানি ছোট্ট হাত সামনে বাড়িয়ে ছোট্ট এমিলি আবার ডাকলো। মাদামের গলা থেকে এক অজানা অদ্ভুত স্বর বেরিয়ে এলো। তিনি আবার উত্তেজিতভাবে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। এ কি করছেন মাদাম? বসুন, বসে পড়ুন, নইলে মিডিয়ামের। আমার একমাত্র সন্তান এমিলি, ওকে আমি ধরবো, ওকে আমি বুকে নেব। এমিলি আমার কাছে এসো, আমার বাচ্চা, ওকে আমি ধরবই, ওকে আমি কোলে নেবই। আমার ছোট্ট এমিলি, আমার সোনা এমিলি। পাগলের মতো সামনের দিকে এক পা এগিয়ে গেলেন মাদাম এক্স। ঈশ্বরের দিব্যি, নিজেকে সংযত করুন মাদাম। নিজের চেয়ারে বসে পড়ুন, বসে পড়ুন এক্ষুনি। আমার বাচ্চা, ওকে আমি ধরবই, ওকে আমি কোলে নেবই। আমার ছোট্ট এমিলি, আমার সোনা এমিলি। আমাকে কেউ ঠেকাতে পারবে না, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ না। রাহুল সত্যি খুব ভয় পেয়েছে। সাবধান মাদাম, আমি আদেশ করছি,
আপনি বসে পড়ুন, আর একটি পাও এগোবেন না। বন্ধনের মধ্যে রাহুলের শরীরটা ছটফট করতে লাগলো। বাঁধন থেকে বেরিয়ে আসবার জন্য সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো, কিন্তু বৃথা চেষ্টা। মাদাম এক্স তার কাজটি বেশ ভালোভাবেই সম্পূর্ণ করেছেন। আসন্ন বিপদের চিন্তায় রাহুলের মন ব্যাকুল হয়ে উঠল। আর্ত কণ্ঠে সে চিৎকার করে উঠল, ঈশ্বরের দিব্যি, দয়া করে বসে পড়ুন, বসে পড়ুন দয়া করে। মিডিয়ামের কথাটা আপনি ভুলে যাচ্ছেন, দয়া করে তার কথাটা মনে রাখুন। মাদাম এক্স যেন শুনতেই পেলেন না রাহুলের কথা। তিনি যেন একেবারে পাল্টে গিয়েছেন। এক অদ্ভুত আনন্দ আর উন্মাদনার ভাব ফুটে উঠেছে তার মুখমণ্ডলে। আমার বাচ্চা, ওকে আমি ধরবই, ওকে আমি কোলে নেবই। আমার ছোট্ট এমিলি, আমার সোনা এমিলি। আমাকে কেউ ঠেকাতে পারবে না, আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ না। বাচ্চা মেয়েটি এসে দাঁড়িয়েছিল পর্দার ফাঁকে। মাদাম এক্স হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে মিডিয়ামের মুখ থেকে বেরিয়ে এলো এক তীব্র আর্তনাদ। অসহ্য যন্ত্রণায় যেন কষ্ট পাচ্ছে মিডিয়াম। হে ভগবান, এ কি সাংঘাতিক ব্যাপার! এ যে সহ্য করা যায় না। মিডিয়াম যে মিস্টার রাহুল, আপনার মিডিয়ামের জন্য আমার একটুও মাথা ব্যথা নেই। আমি কেবল আমার হারানো মেয়েকে ফিরে পেতে চাই। আপনি উন্মাদ হয়ে গেছেন মাদাম। ওই শিশু এই জগতের নয়, ওকে আর স্পর্শ করবেন না। স্পর্শ করব না মানে? ওকে যে আমার চাই। আমার দেহের মধ্যে ও তিল তিল করে গড়ে উঠেছে। আমার কাছ থেকে বহু দূর চলে গিয়েছিল বাছা, কিন্তু মৃতের রাজ্য থেকে আমার এমিলি সোনা আবার ফিরে এসেছে আমার কাছে। ও তো মরে যায়নি, ও বেঁচে আছে। আমার সোনা, আমার কোলে আয়, আয় মা, আয় আমার কাছে আয়। রাহুল আবার চিৎকার করে উঠতে গেল, কিন্তু অপরিসীম আতঙ্কে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। একটি শব্দও বেরোলো না তার মুখ থেকে। মাদাম এক্স ভয়ঙ্কর হয়ে উঠেছেন। পৃথিবীর সমস্ত নির্দয়তা, নির্মমতা, আদিম অসভ্যতা যেন মূর্তিমতি হয়ে উঠেছে তার মধ্যে। অন্যের কথা ভাববার মতো মানসিকতা আর তার মধ্যে নেই। নিজের অন্ধ আবেগেই তিনি মত্ত। আমার সোনা, আমার কোলে আয়, আয় মা, আয় আমার কাছে আয়। উন্মাদের মতো ঝাঁপিয়ে পড়ে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিলেন মাদাম এক্স। পর্দার ওপাশ থেকে ভেসে এলো অসহ্য যন্ত্রণার এক দীর্ঘায়িত আর্তনাদ। সিমন, সিমন! আচ্ছন্ন দৃষ্টিতে রাহুল দেখল শিশুটিকে কোলে নিয়ে মাদাম এক্স দ্রুত চলে গেলেন তার পাশ দিয়ে। তালা খুলবার শব্দ শোনা গেল। তারপর শোনা গেল সিঁড়ির উপরে পায়ের শব্দ। দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন মাদাম এক্স। পর্দার ওপাশ থেকে তখনও ভেসে আসছে আর্তনাদ। অসহ্য যন্ত্রণা ছাড়া এরকম আর্তনাদ কেউ করে না। এরকম আর্তবিলাপ ধ্বনি রাহুল তার জীবনে কোনো দিন শোনেনি। আর্তনাদ ক্রমে মিলিয়ে গেল। শোনা গেল একটা বিশ্রী বিভৎস খড়খড় শব্দ। শব্দটা দেহ পতনের। উন্মাদের মতো দেহের বাঁধন খোলবার চেষ্টা করলো রাহুল।
শেষ পর্যন্ত তার উন্মত্ত চেষ্টার কাছে মাদাম এক্সের কঠিন বাঁধনও হার স্বীকার করতে বাধ্য হলো। অসম্ভবকে সম্ভব করে তুলল রাউল। সে শক্ত বাঁধন থেকে মুক্ত হলো। সিমান! রাউলের পাশে শোনা গেল এডওয়ার্ডের রুক্ষ কণ্ঠস্বর। সে স্বর ভয়ে, বিস্ময়ে এবং উত্তেজনায় থরথর করে কাঁপছে। এ কি করে হলো? সিমান! দুজনে ছুটে গেল কালো পর্দাটার দিকে। একটানে সরিয়ে দিল পর্দাটা। আর তক্ষুনি চমকে গিয়ে পিছিয়ে এলো রাউল। রক্ত! এ তো রক্ত! রাউলের পাশে শোনা গেল এডওয়ার্ডের রুক্ষ কণ্ঠস্বর। সে স্বর ভয়ে, বিস্ময়ে এবং উত্তেজনায় থরথর করে কাঁপছে। তাহলে তাহলে শেষ পর্যন্ত আমার ম্যাডামকে জীবন দিতে হলো। কিন্তু মশাই রাহুল, সত্যি করে বলুন তো কি হয়েছে? কি করে ম্যাডাম এতটুকু হয়ে গেলেন? তার দেহটা ছোট্ট হয়ে গিয়েছে, অর্ধেকেরও বেশি ছোট হয়ে গিয়ে কি করে হলো? কি কাণ্ড হচ্ছিল এখানে? বলুন মশাই, বলুন। আরে বলুন মশাই, বলুন। আমি জানি না, আমি কিচ্ছু জানি না। এ কি হলো? আমি কি করলাম? হায় ভগবান, আমি কি করলাম? হায় ভগবান, মৃত্যুপুরীর বাসিন্দাকে জীবন লোকে নিয়ে এসে সিমান যে নিজেই মৃত্যু লোকে চলে গেল।